তো এখন আমি স্ট্যাটিক্সের একটা স্পেশাল অবজারভেশন দেখাতে চলেছি তোমাদেরকে। একটা রাস্তায় টার্নিং নেওয়ার সময় একটা গাড়ি যদি তার স্পিড কন্ট্রোল করতে না পারে তাহলে কি হতে পারে। গাড়ি স্কিড করে যেতে পারে, এবং গাড়ি যদি স্কিড করে সেইখানে প্রবলেম কি, গাড়িটা উল্টে যেতে পারে। এইবার যদি উল্টানোর হাত থেকে গাড়িটাকে বাঁচাতে হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ফিজিক্সের যে কনসেপ্টটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে গাড়িটা যেন ইকুইলিব্রিয়াম থাকে। তো ইকুইলিব্রিয়াম প্রবলেম কী করে সলভ করতে হবে আমি আগের ভিডিওতে দেখালাম পুরোটাই। সেই সেম জিনিসটা আরেকবার এখানে করে দেখাবো, এবং সেখান থেকে আমি বার করবো যে গাড়ির বেগটা ম্যাক্সিমাম আমি কতদূর অবধি তুলতে পারি, তাকে অপটিমাম ভেলোসিটি বলা হয়। ঠিক আছে, মানে যতদূর অবধি সেফটি মেনটেন করে আমি তাকে বাঁকটা নেওয়াতে পারি সেটা আমি ক্যালকুলেট করে দেখাবো। দেখো, অলরেডি আমরা সার্কুলার মোশন চ্যাপ্টারে দেখেছিলাম যে গাড়িকে যদি হাই স্পিডে বাঁক নিতে হয় তাহলে রাস্তায় ব্যাঙ্কিং রাখতে হবে। আমি কিন্তু এই ক্ষেত্রে ব্যাঙ্কিংযুক্ত রাস্তার কথা বলছি না, আমি হরিজন্টাল প্লেনের কথাই বলছি। সেইখানেও যদি সেফলি টার্ন নিতে হয় তাহলে তার ভেলোসিটি কততে মেনটেন করতে হবে সেইটা আমি এখন দেখাবো। তাহলে তার জন্য ফার্স্টেই আমি ছবি আঁকছি, একটা টার্নিং দেখাচ্ছি। এইখান থেকে গাড়িটা টার্ন নেবে। এবার গাড়ি যখন টার্নটা নিচ্ছে তখন দেখো সেইখানে একটা সার্কুলার পাথ তৈরি হচ্ছে। সেই সার্কুলার পাথের রেডিয়াস তোমাকে বলে দেওয়া থাকবে। আমি রাস্তাটাকে বাঁকটা ভালো করে দেখিয়ে সার্কুলার পাথটা রেডিয়াসটা তার মিডিল বরাবর ডিফাইন করা হবে এইখান থেকে। তো সেটাকে আমি বললাম ধরো আর, এটা তার সেন্টার, রাস্তার সেন্টার। তো এবার গাড়িটা যখন টার্ন নেবে গাড়ির উপর কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দেখে নেব, তারপর একবার রৈখিক সাম্য লাগাবো আর একবার কৌণিক সাম্য লাগাবো, তাহলেই হয়ে যাবে। তো সেটা করার জন্য সবার আগে ফোর্সগুলো তোমাকে মেনশন করে দেওয়া আছে, আমি সেগুলো আগে বলে দিচ্ছি। গাড়ির মাস বলা আছে এম, এটাও বলা আছে ভরকেন্দ্র মাটি থেকে এই উচ্চতায় আছে। আর কি বলা আছে, দুটি চাকার দূরত্ব 2D কেন দেওয়া আছে পরে বুঝতে পারবে। চাকা সাথে মাটির ঘর্ষণ গুণাঙ্ক মিউ। আর সেই অর্থে সেরকম কিছু দেওয়া নেই, রেডিয়াস তো দেখতেই পাচ্ছ, কোশ্চেনেই আর বলা আছে। তো এই ব্যাপারগুলোকে আমি ছবিতে ইনকর্পোরেট করার চেষ্টা করবো এখন। তো চলো ছবিটাতে ব্লক ডায়াগ্রাম আঁকি। গাড়ির জায়গায় একটা জাস্ট ব্লক এঁকে দিলাম। গাড়ির মিডিল পয়েন্ট থেকে তাহলে তার ওয়েট কাজ করছে দেখিয়ে দিই নিচের দিকে, এমজি। এটা চাকা, এটাও চাকা, এটা রাস্তা। ভালো করে দেখাই, ডিস্টেন্স সব ওখান থেকে মেজার হবে, তো আঁকা বাঁকা আঁকলে হবে না। ফাইন, সেন্টার অফ মাস মাটি থেকে কত ডিস্টেন্সে আছে সেটাও বলা আছে। এটা বলা আছে এইচ। রেডিয়াস তো বলা ছিল আর, ওটাকে আর ছবিতে দেখানোর দরকার নেই। এবার গাড়ি যখন টার্ন নেবে সেটা বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে, তাহলে ফ্রিকশন দুটো চাকাতেই ভেতরের দিকে। ভেতরের চাকার ফ্রিকশনকে বললাম F1, বাইরের চাকার বললাম F2। স্ট্যাটিক্সের অঙ্কের ক্ষেত্রে ফার্স্টেই বলেছিলাম যেখানে ফিক্স সাপোর্ট সেখান থেকেই লম্ব প্রতিক্রিয়া, তাহলে দুটো চাকার ওপর নর্মাল রিয়াকশান। ভেতরের চাকা N1, বাইরের চাকা N2। চাকা দুটোর ডিস্টেন্স বলেছিলাম 2D, তার মানে N1 আর N2 সেন্টার অফ মাস অ্যাক্সিসের রেসপেক্টে কত ডিস্টেন্সে আছে, এইখানেও D, এইদিকেও D। এই ডিতে ভাগ হবে বলেই আমি আগে থেকে ওটাকে 2D ধরে নিয়েছিলাম। সমস্ত ফোর্স দেখানো হলো নিশ্চয়ই, বুঝতে পারছো, আর কিছু দেখানোর নেই। এবার রৈখিক সাম্য আর কৌণিক সাম্য। তো চলো শুরু করা যাক। ফার্স্টে রৈখিক সাম্যের জন্য একবার এক্স অ্যাক্সিস বরাবর আরেকবার ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর দেখো এটা রাস্তার সেন্টার, টার্নিংটা মনে পড়ছে নিশ্চয়ই, এই বরাবর এসে টার্নিংটা এই বরাবর বেরিয়েছিল। তাহলে F1 আর F2 এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। তারা কি যোগান দিচ্ছে, তাদেরকে কিন্তু কেউ ডিরেক্টলি ব্যালেন্স করছে না। তাহলে নিশ্চয়ই F1 আর F2 বুঝতেই পারছো সার্কুলার মোশনের জন্য দায়ী যেই ফোর্সটা mv²/r তাকে যোগান দিচ্ছে। এমের জায়গায় কোন এম,
ক্যাপিটাল এম, যেটা অ্যাকচুয়ালি গাড়ির ওয়েট মাস, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। এবার এফ ওয়ানের জায়গায় মিউ এন ওয়ান আর এফ টুর জায়গায় মিউ এন টু, তার মানে এখান থেকে মিউ কমন নিয়ে নিলে এম ভি স্কোয়ার বাই আর। চাইলে তুমি ওদিকে মিউটাকে নামিয়েও দিতে পারো নিচের দিকে, কোনো অসুবিধা নেই। যতদূর মনে হচ্ছে আমার লাগবেও না ওই জিনিসটা, ঠিক আছে, তাও থাক, দেখা যাক কী করা যায় পরবর্তীকালে। ফাইন। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে পাচ্ছি ওপরের দিকে কারা আছে, এন ওয়ান আর এন টু, আর তারাই ব্যালেন্স করছে নিচের দিকে কাকে, এমজিকে। তার মানে এন ওয়ান প্লাস এন টু ইকুয়াল টু এমজি। ফাইন। তার মানে আমি চাইলে এই ভ্যালুটাকে এইখানে এনে পুট করতে পারি, করে দিলে কি পাবো, মিউ এমজি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি অলরেডি কিন্তু ভি এর একটা ভ্যালু পাচ্ছি, রুট আন্ডার মিউ আর জি, এটা একটা হলো। নেক্সট কাজ, এখান থেকে আমি এবার কি করব, কৌণিক সাম্য। দেখো ভি ইকুয়াল টু মিউ আর জি যে ভ্যালুটা, সেটা আমরা কিন্তু অলরেডি ফ্রিকশন চ্যাপ্টারেও পেয়ে গেছিলাম, খুব একটা নতুনত্ব এখান থেকে কিছু আসেনি। কৌণিক সাম্যটা দিয়ে দেখা যাক ওখান থেকে আর কী কী জানা যেতে পারে। কৌণিক সাম্যের জন্য সবার আগে অ্যাক্সিস বুঝতে হবে। গাড়ি যদি উল্টে ফুলটে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিসটা তার ভরকেন্দ্রগামী অ্যাক্সিসকেই ধরা উচিত, আর তো কোনো জায়গায় ফিক্সড পয়েন্ট পাচ্ছি না আমরা। তাহলে কী করা যাবে, চলো শুরু করা যাক। ফার্স্টেই বিভিন্ন ফোর্সগুলোকে দেখো, তার সঙ্গে অ্যাক্সিস থেকে ডিস্টেন্স গুণ করা স্টার্ট করো। সবার আগে মাটিতে ফোর্স আছে F2, তাহলে লিখলাম F2। মাটিতে আছে সেইটা, অ্যাক্সিস মাটি থেকে কত উপরে আছে, H, তাহলে F2-র সঙ্গে গুণ হবে ইন্টু H। এবার সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, F2টাকে অ্যাক্সিসের কাছে টেনে আনার চেষ্টা করো, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে প্লাস। একই রকমভাবে F1, সেটাও মাটিতে কাজ করছে, অ্যাক্সিস মাটি থেকে কত উপরে আছে, আবার H, তাহলে F1-এর সঙ্গেও গুণ হবে H, এবং সেটাকেও যখন আমি অ্যাক্সিসের কাছে টেনে আনছি সেটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে মাঝে আবার প্লাস। নেক্সট ফোর্স N1 N2, ফার্স্টে N2 অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে দেখতে পাচ্ছি D, এবং সেটাকে যদি অ্যাক্সিসের কাছে টেনে নিয়ে যাই তাহলে সেটা যাচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, মাঝে মাঝে মাইনাস। তারপর N1টাও অ্যাক্সিস থেকে উল্টো দিকে কত দূরত্বে D, সেইটাকে যদি আমি অ্যাক্সিসের কাছে আনি সেটা কিন্তু আবার উল্টো দিকে যাচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে হয়ে যাচ্ছে প্লাস ইকুয়াল টু 0। এইবার আর তো কোনো ফোর্স নেই, কেননা এমজি তো অ্যাক্সিস বরাবরই গেছিলো, তার জন্য তো মোমেন্ট এমনিই 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি F1 প্লাস F2 ইন্টু H ইকুয়াল টু, তাহলে এইখান থেকে F1-এর জায়গায় আমরা আবার পেয়ে যাব মিউ কমন নিলে N1 প্লাস N2 ইন্টু H, সেটা হচ্ছে D ইন্টু N1 প্লাস N2-র ভ্যালু আমরা একটু আগে পেয়েছিলাম না এখান থেকে, ডিরেক্ট এখানে এম ভি স্কোয়ার বাই আর ইন্টু H, সেটা হচ্ছে D ইন্টু, তাহলে এইখান থেকে পেয়ে যাচ্ছি N1 ইকুয়াল টু এম ভি স্কোয়ার H বাই আর ডি। এটাকে একটা ইকুয়েশন দিলাম 2 নাম্বার, আর এইখানে N1 প্লাস N2 ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই মিউ আর, এইটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। চলো সেটাকেও আমি লিখি পাশে, ওপরে বারবার স্ক্রল করতে হচ্ছে। N1 প্লাস N2 ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই মিউ আর, এটাকে 1 নাম্বার দিয়েছিলাম। দেখি তো 1 নাম্বার আর 2 নাম্বারটা সলভ করে আমি N1 আর N2-র ভ্যালুগুলো বার করতে পারছি কিনা। তাহলে ফার্স্টে 1 নাম্বার প্লাস 2 নাম্বার করে দিই। এবার যদি আমি আবার একবার 1 নাম্বার আর 2 নাম্বারটাকে এখন যোগের বদলে যদি বিয়োগ করি, G মাইনাস ভি স্কোয়ার H বাই আর ডি, এটা হচ্ছে N2। ঠিক আছে, আরেকবার তোমার মনে করানোর জন্য আমি ছবিটা দেখাই। দুটো চাকার মধ্যে N1টা আমি ভেতরের চাকায় দেখিয়েছিলাম, N2টা কিন্তু বাইরের চাকায় দেখিয়েছিলাম। তো এবার এই দুটো ইকুয়েশনকে দেখলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো N কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0, মাঝে প্লাস সিম্বল আছে বলে, কিন্তু মাঝে মাইনাস সাইনটা হয়ে গিয়ে যেটা প্রবলেম হয়েছে, এই ভ্যালুটা কিন্তু গ্রেটার দ্যান 0ও হতে পারে, লেস দ্যান 0ও হতে পারে,
আবার কিন্তু ইকুয়াল জিরোও হয়ে যেতে পারে। ডিপেন্ড করছে কার ওপর? এই ভি স্কোয়ার বাই এইচ বাই আর ডি এর ভ্যালুটার ওপর। যদি ওই ভি স্কোয়ার এইচ বাই আর ডি এটার থেকে জি এর মানটা যদি বড় হয় তাহলে সেটা গ্রেটার দেন জিরো দেবে, তাই তো? তাহলে সে তখন ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার লেস দেন আর জি ইন্টু ডি বাই এইচ, তার মানে ভি লেস দেন রুট আন্ডার আর জি ইন্টু ডি বাই এইচ। এইবার নর্মাল ডিরেকশন গ্রেটার দেন জিরো মানে গাড়ির চাকা মাটির সঙ্গেই লেগে থাকবে। কি বলছি বুঝতে পারছো? গাড়ির চাকাটা মাটির সঙ্গেই লেগে থাকবে। এইবার তার মানে ও সেফলি ঘুরে যাবে। এবার আসি লেস দেন জিরো। লেস দেন জিরো মানে তখন ভি স্কোয়ার এইচ বাই আর ডি এই ভ্যালুটা আবার জি এর থেকে বড় হয়ে গেছে, তার মানে ভি গ্রেটার দেন রুট আন্ডার আর জি ইন্টু ডি বাই এইচ হয়ে গেছে। এইটা যদি হয় মানে চাকা কিন্তু মাটি ছেড়ে উঠে যাবে, ঠিক আছে? যদি জিরো হয় তার মানে ভি স্কোয়ার এইচ বাই আর ডি সেটা জি এর সঙ্গে সমান হয়ে গেছে, তবে এই ব্র্যাকেটের ভেতর পার্টটা পুরো জিরো, ওই জন্য ইন্টুর মানটা জিরো। তখন ভি ইকুয়াল টু রুট আন্ডার আর জি ইন্টু ডি বাই এইচ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মোটামুটি কোনো রকমে পাস করে চলে যাবে গাড়িটা, মানে চাকাটা মাটির সঙ্গে লুজলি কানেক্টেড। তাহলে বিপজ্জনক পরিস্থিতি কখন? এইটা যদি হয়ে যায়। এইবার এই পুরো জিনিসটা থেকে আমরা তাহলে কী শিখলাম? অপটিমাম ভেলোসিটি ভি ইকুয়াল টু রুট আন্ডার আর জি, সার্কুলার মোশন মানে তোমরা সবাই জানো ভেলোসিটি ফর্মুলায় রুট আর জি থাকবে, একটা ডি বাই এইচ থাকবে তার সাথে। এটা হচ্ছে অপটিমাম ভেলোসিটি। এর থেকে বেশি বেগ হলেই কিন্তু চাকা মাটি ছেড়ে উঠে যাবে, আর চাকা যদি মাটি ছেড়ে উঠে যায় তাহলে উল্টে পড়ে যাবে, ব্যাস। তাহলে নিরাপদে গাড়ি চালাতে হলে কী কী উপায় সবাই আশা করি বুঝতেই পারছো। আবার বেগের মানটা যদি মিউ দিয়ে বার করতে দেয় তাহলে তার জন্য তো ফর্মুলা আমরা ওপরে রেডি করে রেখেইছিলাম, রুট আন্ডার মিউ আর জি। এইটা ক্রস করা যাবে না ফ্রিকশনের ভ্যালু যদি দেওয়া থাকে। আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে পুরো ক্যালকুলেশন। এইবার আজকে ক্লাসের লাস্ট পোর্শনে পৌঁছে যাচ্ছি আমরা। ইকুইলিব্রিয়াম কত রকমের হতে পারে? একটা তো রৈখিক আর একটা কৌণিক, সেটা আমরা দেখতেই পেয়েছি। এছাড়াও আর একটা ভ্যারাইটি হয়, সেটা আমি এবার বলবো। বাংলাতে আমি সাম্যাবস্থায় লিখছি, তোমাদের বোর্ডস এক্সামের জন্য আগে পড়াই, তারপর কম্পিটিটিভ লেভেলের একটা ইনফরমেশান দেব। সাম্যাবস্থাকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুস্থির সাম্য, ইংলিশে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। ইকিউ মাথায় এম লিখে শর্ট ফর্মে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে অস্থির সাম্য, ইংলিশে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আরেকটা হচ্ছে নিরপেক্ষ সাম্য, এটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। কোনটা কি? সুস্থির সাম্য মানে যদি আমি তার একটা অবজেক্টকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে হালকা একটু ডিসপ্লেস করে দিই, ও আবার তার আগের অবস্থায় ফিরে চলে আসবে। অস্থির সাম্য মানে যদি আমি তাকে ডিসপ্লেস করে দিই, ও কোনো দিন আগের জায়গায় ফিরে আসবে না, সে অন্য জায়গায় চলেও যেতে পারে, সেখানে গিয়ে স্থির হয়ে যেতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু আগের জায়গায় কোনো দিনও আসবে না। নিরপেক্ষ সাম্য যেটাকে বলা হয় সেটা হচ্ছে অবজেক্টটাকে যদি আমি ডিসপ্লেস করে দিই, তাহলে তুমি ডিসপ্লেস করে তাকে যেখানে নিয়ে গেলে সেইখানে গিয়েও আবার ইকুইলিব্রিয়াম স্টেবল হয়ে যাবে। মানে কি হলো? তার প্রত্যেকটা অবস্থানই একটা একটা করে ইকুইলিব্রিয়াম পজিশন। আগের অবস্থান কী ছিল, পরে কী হবে, এই রকম কারোর ওপর সে ডিপেন্ড করবে না। তুমি তাকে সরিয়ে যেখানে নিয়ে যাবে সেখানেই আবার সে সাম্য খুঁজে নেবে। এই তিনটের বেসিক আইডিয়াটাই তোমাদের বোর্ডস লেভেলে আছে, কিন্তু কম্পিটিটিভ লেভেলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন থেকে তোমাকে অনেক রকম কোশ্চেন দেবে। এবার সেই প্রশ্নগুলো যাতে তুমি সলভ করতে পারো তার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট এখান থেকে কী পাওয়া যায়। পুরো জিনিসটাকে আমি কতগুলো বেসিক এক্সাম্পল দিয়ে রিপ্রেজেন্ট করি। স্টেবল ইকুইলিব্রিয়ামের একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একটা বাটি, এই বাটিটার নিচে একটা ছোট্ট কাঁচের বল রেখেছি আমি, মার্বেল ধরো একটা রেখা আছে। এবার মার্বেলটাকে যদি আমি হালকা এখান থেকে একটু ওপরের দিকে তুলে নিয়ে যাই বাটি বরাবর, ছেড়ে দিলে কী হবে? আবার আগের জায়গায় ফিরে চলে আসবে।
এইটা তাহলে কিসের কন্ডিশন? সুস্থির এইবার ওই বাটিটাকেই আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে মার্বেলটাকে তার টপে রেখে দিয়েছি। এখন যদি মার্বেলটাকে আমি হালকা একটু গড়িয়ে দিই, ভাবো তো ও গড়িয়ে চলে যাবে, কোনো দিন আর ব্যাক করে আগের জায়গায় আসবে? কোনো দিন কিন্তু আসবে না। এবার আসি নিউট্রাল। জাস্ট প্লেনের ওপর আমি মার্বেলটাকে রেখেছি, তাকে একটুখানি নাড়িয়ে দিলাম, গড়িয়ে গিয়ে যেখানে গেল সেখানে গিয়ে আবার স্থির হয়ে গেল, সেখান থেকে আবার গড়িয়ে দিলাম, আবার যেখানে গেল সেখান থেকে আবার স্থির হয়ে গেল। তার মানে প্রত্যেকটা অবস্থানই তার নতুন নতুন করে ইকুইলিব্রিয়াম পজিশনে দাঁড়িয়ে যাচ্ছে। এই তিনটাকে যখন আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করব, তখন একটা আইডিয়া আমার মাথায় আসছে। প্রথমে অবজেক্টটা বাটির নিচে আছে, মানে লোয়েস্ট পয়েন্টে, তারপর আছে বাটির টপে, মানে হায়েস্ট পয়েন্টে, তারপর আছে একদম গ্রাউন্ডে, তার মানে তার হাইট 0। একটা বাটির লোয়েস্ট পয়েন্ট কটা হয়? একটাই। একটা বাটির হায়েস্ট পয়েন্ট কটা হয়? একটাই। এবং নিউট্রাল পজিশনে তো এমনিতেই পজিশন 0। তাহলে লোয়েস্ট পয়েন্ট যদি একটাই হয় সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আবার হায়েস্ট পয়েন্ট যদি একটাই হয় সেটাও আবার কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট থেকে যদি তার পজিশন সম্বন্ধে কিছু ম্যাথমেটিক্যাল কাজ করতে হয়, সবচেয়ে ভালো কী হয় জানো? তাকে ডেরিভেটিভ করা। কেননা কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হয়? 0। তার মানে একটা অবজেক্টের যদি পজিশনের ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনটাকে একবার ডেরিভেটিভ করে যদি আমি 0 পেয়ে যাই, তার মানে কিন্তু আমি ক্লিয়ারলি বলতে পারি সে একটা কনস্ট্যান্ট পয়েন্টে আছে, তার মানে সে কিছু না কিছু একটা ইকুইলিব্রিয়ামে আছে। সেটা হয় সুস্থির হবে, না হয় অস্থির হবে, না হয় নিরপেক্ষ হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে একবার ডেরিভেটিভ of a function equal to 0। যে কোনো একটা ফাংশনকে একবার ডেরিভেটিভ করে ইকুয়াল টু 0 করে দিলে আমরা বুঝে যাব সে কোনো না কোনো একটা সাম্যাবস্থায় আছে। এখন প্রশ্ন হচ্ছে সে কী সাম্যাবস্থায় আছে সেটা যদি জানতে হয় তখন আমি কি করব? ম্যাথামেটিক্স বলছে তাকে আবার একবার ডেরিভেটিভ করো। এবার এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু সবসময় যে 0 আসবে তার কোনো মানে নেই। সেই ভ্যালুটা একবার পজিটিভ চলে আসতে পারে, সেই ভ্যালুটা নেগেটিভ চলে আসতে পারে, সেই ভ্যালুটা আবার 0ও আসতে পারে। তিনটে কন্ডিশন তিন রকমের ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে। যদি পজিটিভ আসে তাহলে সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম, যদি নেগেটিভ আসে সেটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর যদি 0 আসে সেটা হবে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। লজিকটা কি? সবসময় জানবে ডাবল ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একটা ফাংশনের টেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করে। কি বললাম যেটা? টেন্ডেন্সি আবার কি জিনিস? টেন্ডেন্সি মানে ধরো ফাংশনের ডবল ডেরিভেটিভের ভ্যালু এলো পজিটিভ, তার মানে বোঝাবে ফাংশনটার ভ্যালুটা বাড়তে চাইছে, বাড়ার টেন্ডেন্সি আছে। বাড়ার টেন্ডেন্সি আছে মানে সে আছে কোথায়? লোয়েস্ট পয়েন্টে। বাটির লোয়েস্ট পয়েন্টে থাকলে সেটা কি ইকুইলিব্রিয়াম? সুস্থির সাম্য। তাহলে পজিটিভ আসা মানে সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার ধরো ভ্যালুটা নেগেটিভ এলো, ডবল ডেরিভেটিভ নেগেটিভ আসা মানে তার ভ্যালুটা কমার টেন্ডেন্সি আছে। কমার টেন্ডেন্সি আছে মানে সে আছে কোথায়? হায়েস্ট পয়েন্টে। বাটির হায়েস্ট পয়েন্টে থাকা মানে কি ইকুইলিব্রিয়াম? অস্থির সাম্য। তাহলে নেগেটিভে আসলে সেটা বোঝাবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি 0 আসে, 0 আসা মানে তার অ্যাকচুয়াল ভ্যালুটাই 0, আর অ্যাকচুয়াল ভ্যালু 0 মানে সে আছে কোথায়? পুরোপুরি গ্রাউন্ডে। তার মানে কি ইকুইলিব্রিয়াম? নিউট্রাল ইকুইলিব্রিয়াম। বোঝাতে পারলাম? তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে যদি 0 আসে তাহলে সেটা ইকুইলিব্রিয়াম বোঝাবে, সেটা যে কোনো ইকুইলিব্রিয়াম হতে পারে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পর যদি প্লাস আসে তাহলে স্টেবল, মাইনাস আসলে আনস্টেবল, 0 আসলে নিউট্রাল। একদম সিম্পল। কিছু অঙ্ক দিয়ে ব্যাপারটাকে সলভ করে চ্যাপ্টারটাকে ক্লোজ করছি। এক্সাম্পল প্রবলেম দিয়েছে 1 বছর। একটা অবজেক্টের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা U ইকুয়াল টু A/r মাইনাস B/r²। বলল অবজেক্টটা কোন পয়েন্টে ইকুইলিব্রিয়ামে আছে বার করো। ইকুইলিব্রিয়াম পজিশনটা ফার্স্টে বার করো, তারপর সেটা হুইচ টাইপ অফ ইকুইলিব্রিয়াম আছে সেটা বলো, সেটা কোন টাইপের ইকুইলিব্রিয়ামে আছে সেটা বলো। তাহলে প্রথম কাজ, সেই ইকুইলিব্রিয়ামে কোথায় আছে চেক করব। আদৌ ইকুইলিব্রিয়ামে আছে কিনা সেটা তো জানি না আমি, কোশ্চেনে চেয়েছে মানে নিশ্চয়ই আছে। তাহলে আছে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে ফার্স্টেই আমি করে দেবো কত? 0। তাহলে এক্ষেত্রে ইউ হচ্ছে একটা ফাংশন, সে কার ফাংশন দেখতে পাচ্ছি? আর এর। তাহলে আমরা ইউকে আর এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করবো। তাহলে du/dr ইকুয়াল টু 0। du/dr করলে প্রথমে a/r এর ডেরিভেটিভ হবে -a/r²।
মাইনাস বি বাই আর স্কোয়ারের ডেরিভেটিভ হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে বি বাই আর কিউব ইকুয়াল টু 0। তাহলে এ বাই আর স্কোয়ার ইকুয়াল টু বি বাই আর কিউব, তাহলে এইখান থেকে কোনাকুনি গুণ করলে আর ইকুয়াল টু বি বাই এ। তাহলে পজিশন পেয়ে গেছি, বি বাই এ পয়েন্টে পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার সেটা কি ইকুইলিব্রিয়াম চেক করতে হবে, তার জন্য আবার ডি টু ইউ ডি আর টু করবো। তাহলে ডিডি আর অফ ডিইউ ডিআরের ভ্যালু তো একটু আগেই পেয়েছিলাম কত, মাইনাস এ বাই আর স্কোয়ার প্লাস বি বাই আর কিউব। তাকে আরেকবার ডেরিভেটিভ করলে মাইনাসে মাইনাসে তাহলে 2a বাই আর কিউব। ঠিক আছে, আচ্ছা এইখানে সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা 2b ছিল, 2b বাই এ হবে, হ্যাঁ। আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস 3b বাই আর টু দি পাওয়ার 4। এইখানে আর এর ভ্যালুটা পুট করব, আর এর ভ্যালু যদি পুট করে দিই তাহলে কী পাবো দেখা যাক। তাহলে 2a, তাহলে এটা হয়ে যাবে 8b কিউব বাই এ কিউব মাইনাস এইখানে 3b আর টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। আচ্ছা এইখানে আবার এটা উল্টাবে, এগুলো টু দি পাওয়ার -1, 16b টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -1। এটা উল্টে দিলে ভালো হতো, যাই হোক আমি উল্টাতে ভুলে গেছি। তাহলে 2a ইন্টু এ কিউব ডিভাইডেড বাই 8b কিউব মাইনাস 3b ইন্টু এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16b টু দি পাওয়ার 4। কাটাকাটি করে দিই একটু, কী আসে দেখা যাক। তাহলে 2 দিয়ে তো কাটাকাটি হয়েই যাবে, এ টু দি পাওয়ার 4 বাই 4b কিউব মাইনাস 3 দিয়ে তো কাটবে না, 3 16, এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি কিউব। তাহলে দেখি এ টু দি পাওয়ার 4 বাই বি কিউব কমন চলে যাচ্ছে, 1 4 মাইনাস 3 16 করলে হয়ে যাচ্ছে 16 উপরে 1 এ টু দি পাওয়ার 4 বাই বি কিউব। এবার এ আর বি পজিটিভ কনস্ট্যান্ট, তাহলে দেখতে পাচ্ছি আলটিমেটলি পুরো ভ্যালুটাই পজিটিভ, পুরো ভ্যালু পজিটিভ মানে স্টেবল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইভাবে অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো বাড়িতে এরকম টাইপের প্রবলেমগুলো সলভ করো, স্ট্যাটিক চ্যাপ্টার থেকে তোমরা যে বই ফলো করছো সেই বইয়ের এক্সারসাইজ সলভ করো, প্রবলেমগুলো দেখো, চ্যাপ্টারটার ভিডিওগুলো দেখা হয়ে গেলে নিজে নিজে অঙ্ক করবে, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমার টার্গেট হচ্ছে রোটেশনাল মোশনটাকে পড়ানো, রিজিড ডাইনামিক্সের মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্যালকুলেশন ভিডিওগুলো দেখতে থাকো।